এবার একটু প্রসঙ্গটা চেঞ্জ হলো, মূলত জাহাজ ভাঙা শিল্প নিয়ে। আমরা সম্প্রতি যে দুর্ঘটনাটি দেখলাম, সেই দুর্ঘটনার উপরেই মূলত স্ক্র্যাপ জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনা কি বাংলাদেশে নতুন? এই শিল্প নিয়ে কেন আমরা এত অনিরাপত্তায় ভুগি সব সময়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি এটা অত্যন্ত দুঃখজনক, এই যে অনেকগুলো প্রাণ এখান থেকে আপনার চলে গেল। এটা আমাদের জন্য মর্মান্তিক একটা ঘটনা। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে। তো নানানভাবে কিন্তু আমরা চেয়েছিলাম যে এগুলো একটা সঠিকভাবে তদন্ত, এবং এগুলো জাহাজ কাটার যে কতগুলো নীতিমালা আছে সেই নীতিমালাগুলো যদি পরিপূর্ণভাবে ফলো করা হয় তাহলে কিন্তু এই ধরনের বিপর্যয় থেকে কিন্তু এড়ানো সম্ভব ছিল। তবে এখনও যেহেতু আমরা পুরোপুরি ঘটনাটা জানি না কী কারণে আপনার এই দুর্ঘটনাটা ঘটেছে, আমরা চাই যে শক্তিশালী একটা তদন্ত টিম গঠন করা হোক, এবং তদন্ত করে আমাদের যারা এই যে ঘটনাটা হলো তার একটি সঠিক নির্দেশনা এবং দিক নির্দেশনা তৈরি করে, এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা এড়ানো যায় সেগুলোর জন্য কি কি করণীয় সেই বিষয়গুলো কিন্তু যদি আইডেন্টিফাই করে একটি। কিন্তু এই বিষয়গুলো নিয়ে তো অনেকদিন ধরেই আলোচনা হচ্ছে, এই আলোচনা তো নতুন নয়। আমরা জাহাজ ভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপত্তা, প্রকৃতির নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে আলোচিত। এই শিল্প অবশ্যই আমাদেরকে অনেক ইনকাম দিচ্ছে, কিন্তু কেন আমরা নিরাপত্তা নিয়ে এত উদাসীন থাকছি? সেটি তো আসলে একটা নিয়ম নীতির আওতায় আনা উচিত, এবং কঠোর নিয়ম নীতি। কি বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই একটা কঠোর নিয়ম নীতি অবশ্যই আছে, সেগুলোকেও পরিপালন করা উচিত। এবং এই যে যে দুর্ঘটনাটা ঘটেছে মাঝখানে, যে আমাদের অনেকগুলো প্রাণহানি হলো, এই বিষয়টাকে নতুন করে তদন্তে এনে আমার মনে হয় যেহেতু একটা নতুন সরকার এসছে, তাদের সামনে একটি ভিশন নিয়ে এগুচ্ছে, এবং আমার ধারণা অনেকগুলো যে মাঝখানের কিছু আপনার নিয়ম অনিয়ম যেগুলো ছিল সেগুলোকে দূর করে, যাতে করে এগুলোকে আরও নতুন করে একটা শক্তিশালী একটা টিম করে এবং একটা তদন্ত টিম করে যদি এগুলোকে ফাইন্ড আউট করা যায় যে কী কী কারণগুলো। বিশেষ করে আমরা শুনেছি এটা যে একটা গ্যাসের প্রভাবেই কিন্তু অনেকগুলো প্রাণহানি ঘটেছে, যে বিষাক্ত গ্যাস জাহাজের মধ্যে। এই জাহাজ কাটার জাহাজের কিন্তু একটা জাহাজ কিন্তু বিশাল বড় একটা প্রতিষ্ঠান, এর মধ্যে নানান ধরনের কেমিক্যাল থাকে, নানান ধরনের পণ্যবাহী জিনিসপত্র থাকে, সেগুলো অনেকদিন পর্যন্ত পড়ে থাকলে নানান ধরনের ওই জায়গা থেকে বিষাক্ত গ্যাস তৈরি হতে পারে, কিংবা বিষাক্ত গ্যাস এর আগে পরিবহন করে থাকলে সেগুলো জমা থাকতে পারে। নানান কারণেই এই দুর্ঘটনাগুলো ঘটতে পারে, ইভেন অগ্নিসংযোগও ঘটতে পারে। তাই এগুলো কাটার আগে যে বিশেষ সতর্কতাগুলো আছে সেগুলোকে অবলম্বন করা মানে অবশ্যই করণীয়। সেইখানে আমাদের অন্যান্য যে সংস্থাগুলো আছে, ফায়ার সার্ভিস সহ নানান বিষয়গুলো যারা এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে যদি আবার একটি নতুন কমিটি করে একটি নীতিমালা এবং সুষ্ঠু একটি আপনার তদন্ত কমিটি করে যদি এটাকে ফাইন্ড আউট করা যায় যে কী কারণে এই ঘটনা ঘটেছে, এবং সেটির অবশ্যই যদি কোনো গাফিলতি থাকে তাদেরকে শাস্তির আওতায় এনে এবং একটি নতুন গাইডলাইন যদি আমাদেরকে দেওয়া যায়, যাতে ভবিষ্যৎ করে আরও যে জাহাজগুলো পাইপলাইনে আছে কাটা হবে সামনে, সেই জাহাজগুলোতে যেন এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারি। এবং সেই বিষয়গুলোকে মাথায় রেখেই যদি একটি শক্তিশালী একটি টিম গঠন করা যায় এবং ব্যবস্থাপনাগুলো গড়ে তোলা যায়, তাহলে আমরা বোধহয় ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারবো। জি, যেহেতু আমরা প্রসঙ্গক্রমে এই জাহাজ ভাঙা শিল্প নিয়ে আলোচনা করছি, আমরা জানি যে এই খাতে শ্রমিকদের নানা ধরনের সংকট থাকে। অনেক শ্রমিক আসলে একটা পরীক্ষায় গবেষণায় দেখা গেছে তারা একটা সময় অসুস্থ হয়ে পড়ে, তাদের চোখের সমস্যা হয়, তাদের শ্বাস প্রশ্বাসজনিত নানা ধরনের সংকট তাদের হয়। এই যে এইটা তো আসলে শ্রমিকদের জন্য এক ধরনের এটাকে বাড়তি, শ্রমিকদের জন্য আরও বাড়তি নিরাপত্তা নেওয়ার কি সুযোগ আছে না? আপনি কি বলবেন আসলে? আচ্ছা, এগুলো বিষয়গুলো নিয়ে কিন্তু নানানভাবে কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু আমাদের এগুলো সেমিনার এবং হয়। আপনি হয়তো খেয়াল করে থাকবেন বা গুগলে বা অন্য কিছুতে আপনার সার্চ দিলে দেখতে পাবেন যে বার্সেলোনাতে যে এখানে আপনার সমুদ্রের পাড়েই ওদের একটা মিউজিয়াম আছে। সেই মিউজিয়ামটা শুধুমাত্র আপনার বাংলাদেশের যে এই যে জাহাজ কাটা, সেই জাহাজ কাটার উপরে একটা মিউজিয়াম ওখানে করা আছে। সেখানে বাংলাদেশের অনেক পুরনো নৌকা থেকে আরম্ভ করে কীভাবে জাহাজ কাটে, শ্রমিকরা কীভাবে কাজ করে, তাদের
এখানে আমাদের যে অপ্রাপ্তবয়স্ক শ্রমিক এবং নারীরা এখানে বিভিন্ন ধরনের কাজের সাথে জড়িত আছে, সেই ধরনের একটা মিউজিয়ামও কিন্তু সেখানে করা আছে। ওই মিউজিয়ামটা আমি নিজে ব্যক্তিগতভাবে ওখানে দেখেছিলাম, কিন্তু আমি খুব হ্যাপি হতে পারিনি, কারণ ওইখানে আজ থেকে প্রায় অনেক বছর থেকে যে আমাদের কাটার যে বিভিন্ন ধরনের সরঞ্জাম এবং পদ্ধতিগুলো এখানে তুলে ধরা হয়েছে, তাতে করে আমাদের দেশেরও কিন্তু কিছুটা ইমেজ কিন্তু ওখানে ক্ষুণ্ণ হয়। যেহেতু কেউ অন্য দেশের লোকজন ওইটা অবশ্যই সারা বিশ্বের যারা টুরিস্ট আছে তারা অনেকেই ওই জায়গাগুলো আপনার দেখে, মিউজিয়াম হিসেবে ওখানে ঘুরতে যায়। তো ওটাতে কিন্তু আমাদের দেশের একটা ভাবমূর্তি আমাদের ক্ষুণ্ণ হয়। তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের যে বাংলাদেশের এই শিল্পটাকে আমরা একটা মানে চ্যালেঞ্জের মুখে নিয়ে আসছি। তা আমার মনে হয় এখনও যেহেতু অতীতে এই বিষয়গুলোকে আমরা এড়াতে পারি নাই, তো এখনই রাইট টাইম যে এই যে ঘটনাটা ঘটেছে ভবিষ্যতে যেন আর কোনো ধরনের ঘটনা না ঘটে। এখন থেকে যদি শক্তিশালী একটি টিম গঠন করে যদি সরকার সেই ব্যবস্থাপনাগুলো তৈরি করতে পারে, তাহলে আমার মনে হয় আমাদের সামনে, আমি যতটুকু জানি, যেহেতু জাহাজ কাটা শিল্পের সাথে আমি তেমন একটা জড়িত নাই, তারপরেও আমি যতটুকু জানি যে আমাদের এই ইয়ার্ডগুলোকে গ্রিন ইয়ার্ড করার একটি বাধ্যবাধকতামূলক একটা চাপ আছে বাংলাদেশের উপরে। তো অনেকগুলো আপনার ইতিমধ্যে গ্রিন হয়েছে অনেকগুলো ইয়ার্ড, আর বাকি অনেকগুলো এখনও হওয়ার পথে। তো এগুলোকে আমার মনে হয় এখনই সেগুলো বাস্তবায়ন করার জন্য একদম রাইট টাইম। এবং আমাদের এই নতুন সরকারের উপরে আমার মনে হয় আমাদেরও একটা চাওয়া যে তারা যেন এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখে এবং এটিকে যেন মানে সঠিকভাবে যেন এই জাহাজ কাটা শিল্পটাকে যেন বাঁচিয়ে রেখে সঠিক পদ্ধতিতে যেন সেই আমরা যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার সুযোগে দেওয়া হয় এবং দুর্ঘটনাটা যেন এড়ানো যায়, সেই ব্যবস্থাপনাগুলো যেন। যে আমরা জানি যে এরই মধ্যে একটি তদন্ত কমিটি হয়েছে, গতকালকে সেই ব্যাপারটি এসেছে। তদন্ত কমিটি কি শুধু একটা মানে জাস্ট এই সংকটটা কিন্তু একটা প্রতিষ্ঠানের না, এটা প্রতিষ্ঠানের দুর্ঘটনা ঘটেছে বলে হয়তো সেটা আলোচনায় এসেছে, এটি কিন্তু ওভারঅল এই খাতের সমস্যা। তো তদন্ত কমিটি নিশ্চয়ই খুব দ্রুত দিবে, কিন্তু আমরা তাদের সাথে নিশ্চয়ই এইটাও প্রত্যাশা করি যে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা এড়ানো যায়, সেই ব্যাপারেও তারা সাজেশন দেবেন। আমরাও চাই। দেখেন, একসময় কিন্তু আমাদের এই জাহাজ ভাঙার যে শিল্পটা ছিল আরও অনেক বেশি বিস্তৃত ছিল, ধীরে ধীরে কিন্তু এটা সংকুচিত হয়ে আসছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু সেই সুযোগটা লুফে নিচ্ছে। তো আমরাও চাচ্ছি যে এটা যেন অব্যাহত থাকে, অবশ্যই সেটা কমপ্লায়েন্স মেনটেন করে বাংলাদেশ পরিবেশ এবং অন্যান্য দিকগুলো জানমালের যে ক্ষতি সেগুলোকে রক্ষা করেই যেন এই শিল্পটা যেন টিকে থাকে। তাহলে আমাদের দেশের অর্থনৈতিকভাবে এটা একটা বিশাল মানে সম্ভাবনাময় খাত। এবং আমাদের এই যে এখানে কাঁচামালগুলো আছে সেগুলো শুধু আমাদের দেশের আমাদের শিল্পের জন্যই শুধু লাগছে না, আমাদের এখানে থেকে কাটা অনেক আইটেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা আবার আমাদের অনেকেই জাহাজের অনেক বিভিন্ন পার্টস থেকে আরম্ভ করে জেনারেটর এগুলোকে রপ্তানি করেও কিন্তু আমরা আমাদের অনেকেই এখান থেকে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। তো এই সম্ভাবনাটাকে অবশ্যই টিকিয়ে রাখতে হবে, তবে অবশ্যই সেটা আপনার বাংলাদেশ সরকারের এবং আন্তর্জাতিক যে কতগুলো নীতিমালা আছে সেগুলোকে মেনেই কিন্তু এই জাহাজ ভাঙা শিল্পটাকে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, টিকিয়ে রাখতে হবে। জনাব খায়রুল আলম সুজন, অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য। অনেকভাবে বিশ্লেষণ করছিলেন মূলত জাহাজ শিল্প নিয়ে আপনি বলছিলেন, এবং একই সাথে জাহাজ ভাঙা যে শিল্পের সাম্প্রতিক দুর্ঘটনা ঘটেছে সেটি নিয়ে আপনি আলোচনার সাথে আলোকপাত করছিলেন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বাণিজ্য সংলাপে। চ্যানেল ওয়ানের সঙ্গে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে।